বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। অনলাইন ক্লাস, আমি মোহাম্মদ আসগর আলী, প্রভাষক মার্কেটিং, হাট রামচন্দ্রপুর ডিগ্রি কলেজ, পবা, রাজশাহী। গত মার্চ থেকে আজ পর্যন্ত করোনা সমস্যার জন্য স্কুল কলেজ অর্থাৎ শিক্ষা ব্যবস্থা বন্ধ থাকায় আমাদের সরাসরি তোমাদের সাথে ক্লাস করা সম্ভব হচ্ছে না, যার জন্য সরকারি সিদ্ধান্তে আমরা আমাদের কর্তৃপক্ষের নির্দেশে অনলাইন ক্লাস নিচ্ছি। তোমরা অবশ্যই অনলাইনে থাকবা এবং প্রতিটা ক্লাস মনোযোগ দিয়ে করবা। আমার আজ করা ক্লাস অর্থাৎ একাদশ শ্রেণী উৎপাদন ব্যবস্থাপনা বিপণন। তো আমি আজকে তোমাদের সামনে যে ক্লাসটা নিব সেটা হলো উৎপাদন ব্যবস্থাপনা। উৎপাদন ব্যবস্থাপনার প্রথম অধ্যায় যেটা আমরা জানি সেটা হলো উৎপাদন ব্যবস্থাপনায় প্রথম চ্যাপ্টার, সেটা হলো উৎপাদন। তো আমরা কমার্স পড়ি, তোমাদেরকে সব সময় ভাবতে হবে যে কমার্সটা কি। এই গোটা পৃথিবী বর্তমানে কমার্সের উপরে চলছে। তুমি যাই করো, তুমি যাই হও, সায়েন্স, আর্টস সবাই এখন কমার্শিয়াল। এখন কমার্স পড়তে হলে আমাদেরকে এগুলো জানতে হবে। তো তোমাদের প্রথমে যেহেতু ক্লাস, তোমাদের একটু পরামর্শ দিই যে তোমরা কি পড়ছো, কোন সাবজেক্ট পড়ছো, কি পড়ছো সেটা মনোযোগ দেবা, তাহলে সহজে বুঝবা। তো আমরা ক্লাস শুরু করি। আমরা প্রথমে দেখব যে উৎপাদন কাকে বলে। উৎপাদনে প্রথমেই আমরা জানবো আসলে বিষয়টা কি, সেটা হলো উৎপাদন কাকে বলে। উৎপাদন, আমরা জানি যে আমরা কোনো কিছু সৃষ্টি করতে পারি না, ধ্বংস করতে পারি না। প্রকৃত প্রদত্ত সম্পদকে রূপগত আকার পরিবর্তন করে সেটা কাজে লাগানোর ফলে আমরা যে জিনিসটা পাই সেটাই উৎপাদন। যেমন একটা গাছ কাটার পরে আমরা কাঠ পাই, কাঠ থেকে বেঞ্চ চেয়ার তৈরি করি। তোমরা নিজেরাও ওই বেঞ্চে বসে ক্লাস করো, এখানে এই বেঞ্চটাই হলো উৎপাদন। আমরা মাটি দিয়ে আমরা কোনো কিছুই করতে পারি না। যখন মাটিটাকে ইটে আকৃতি তৈরি করে পোড়ানো হয় তখন সেটা একটা বড় বিল্ডিং করা যায় সেই ইট দিয়ে, এটা একটা উৎপাদন। তো যেমন তুলা প্রকৃতি প্রদত্ত জিনিস, সেটাকে সুতা তৈরি করা হয়, সুতা থেকে কাপড় তৈরি করা হয়। এখানে আরও কিছু রং, আরও যা কিছু লাগে সেগুলো দিয়ে আমরা কাপড় তৈরি করি। এই কাপড়টা হলো উৎপাদন। তাহলে প্রকৃত প্রদত্ত সম্পদ, ভূমি, শ্রম, উৎপাদনের উপকরণ যেগুলো আছে সেটা হলো ভূমি, শ্রম, মূলধন। এগুলো ব্যবহার করার পরে যে আমরা বস্তুটি পাই সেটাই হলো উৎপাদন। তো তোমরা এটা অবশ্যই খেয়াল করবা। আর আমি আগে বলেছি যে তোমরা যে বিষয়টা বলছো সেটা অবশ্যই নলেজে রাখবা, মনে রাখবা, তাহলে পরেই পারবা। আর এই খুব সহজ বিষয়, কিন্তু তোমাদেরকে একটু মনোযোগ দিতে হবে। এখন এরপরে আসে আমাদের উৎপাদন। তো আমরা কি জিনিসটা বুঝতে পারলাম। এখন চলে আসছি আমরা উপযোগে। এই উপযোগটা কি? কোনো পণ্যদ্রব্য যার মানুষের দ্রব্য অথবা সেবা মানুষের অভাব বা প্রয়োজন মেটানোর ক্ষমতা রাখে, সেটাকে আমরা উপযোগ বলবো। এবং সেটা অবশ্যই অর্থের বিনিময়ে হতে হবে, অর্থের বিনিময় থাকতে হবে। যখনই অর্থের বিনিময় থাকবে, যখন তার কোনো কিছু করার ক্ষমতা থাকবে, তখনই সেটা হলো উপযোগ। যেমন কলম, আমরা একটা কলম কিনলাম, কেনার পরে লিখছি। যদি কলমটা লেখে, 5 টাকা দিয়ে কিনলাম একটা কলম, কেনার পরে এটা যদি লেখে তাহলে সেটাকে উপযোগ বলবো। আর যদি দেখি যে কলমটা লিখছে না, তো তখন তার উপযোগ থাকবে না। অর্থাৎ তার সেই ধরনের একটা ক্ষমতা থাকতে হবে যেটা মানুষের অভাব মেটাবে, অভাব পূরণ করবে, সেটা হলো উপযোগ। উপযোগ যেমন একটা উদাহরণ দিয়ে বলা যায়, একটা কাগজ তুমি লেখার জন্য কিনে এনেছো, নিয়ে আসার পর কাগজটা লেখার পর ফেলে না দিয়ে সেটাকে তোমরা কারোর কাছে বিক্রি করলো, অর্থাৎ অন্য কাজে ব্যবহার করার জন্য বিক্রি করলো হকারদের কাছে। তারা নিয়ে যে ঠোঙা তৈরি করলো, ঠোঙা তৈরি করার পরে সেটা ওই
হয়তো বাদাম বিক্রি হচ্ছে সেই ঠোঙ্গাতে, এখানে উপযোগ কিভাবে আসছে, তুমি টাকা দিয়ে কাগজটা কিনলা, তারপরে সেটা লিখছো, এটা একটা উপযোগ আসলো। তারপরে সেটা আবার বিক্রি করলা, ও নিয়ে যে ঠোঙ্গা বানালো, ঠোঙ্গা বানানোর পরে সেটা আবার বাদাম বিক্রি করা হয়েছে অথবা কোনো কিছু সেটাতে বিক্রি করা হয়েছে। এখানে আমরা দেখব কি যে এই ঠোঙ্গাটা উপযোগ দিচ্ছে তাকে, টাকার বিনিময়ে নিয়েছে কাগজ, তারপর ঠোঙ্গা হয়েছে, সেখানে সে অর্থ দিয়ে কি করলো, বাদাম বিক্রি করার জন্য কাজে লাগলো, এখানে একটা উপযোগ সৃষ্টি করছে। এখন উপযোগের কয়টা ভাগ আছে, আমরা ভাগগুলো দেখব। উপযোগের যে প্রকারভেদ আছে, একটা হলো রূপগত উপযোগ, আর একটা স্থানগত উপযোগ, সময়গত উপযোগ, সত্যগত উপযোগ আর সেবাগত উপযোগ। আমরা উপযোগ সাধারণত 5 ভাবে পেয়ে থাকি। তো এই রূপগত উপযোগটা কি, আমরা এর আগেই বলেছি যে প্রকৃতি প্রদত্ত সম্পদ যখন এর শ্রম, মূলধন, সংগঠন, ভূমি এগুলো ব্যবহার করার পরে এর আকার আকৃতি পরিবর্তন করে কোনো কিছু তৈরি করা হয় এবং সেটা ব্যবহার করা হয়, সেটাই হলো এই রূপগত উপযোগ। অর্থাৎ কাঠ থেকে আমি বেঞ্চ তৈরি করলাম, এই ইট থেকে ঘর তৈরি করছি, মাটি থেকে ইট তৈরি করে ইট থেকে ঘর তৈরি করছি, এইভাবে আকার আকৃতি পরিবর্তন, রূপের পরিবর্তন করে আমরা এটাকে রূপগত উপযোগ নিয়ে আসছি। স্থানগত উপযোগটা কি, স্থানগত উপযোগ এক জায়গা থেকে যখন আর এক জায়গা একটা পণ্য নিয়ে যেয়ে সেখানে তার অভাব পূরণ করা হয়, তখন সেটাকে স্থানগত উপযোগ বলা হয়। যেমন সিলেটে পর্যাপ্ত আনারস হয়, এই আনারসটা যদি সিলেটেই থাকে তাহলে ওর দাম অনেক কম হবে, কিন্তু যখন এটা পরিবহনের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যাওয়া হবে তাহলে কি হবে, সেটা পর্যাপ্ত দাম পাবে এবং যেখানে আসবে তারা সেটা হাতের নাগালে পাবে, টাকা দিয়ে কিনবে। এখানে একটা যে স্থানান্তর এক জায়গা থেকে আর এক জায়গা কোনোটা যাওয়ার পর যে উপযোগ সৃষ্টি করছে সেটাই স্থানগত উপযোগ। যেমন রাজশাহীতে আম, পর্যাপ্ত আম, এখানে রাজশাহীতেই যদি আমগুলো থাকে তাহলে এই আমগুলো আমরা ওই খায় শেষ করতে পারবো না, নষ্ট হয়ে যাবে। সেটা দেশের বিভিন্ন জায়গাতে পাঠানোর পরে ব্যবসায়ীরা অর্থাৎ মধ্য ব্যবসায়ীরা এরা নিজে যখন বিভিন্ন জায়গা দিচ্ছে, ওখানে যে একটা উপযোগ সৃষ্টি হচ্ছে সেটা হলো স্থানগত উপযোগ। আর সময়গত উপযোগ, সময়গত উপযোগ এক সময় তৈরি হচ্ছে এবং এটা বেশ করে কাঁচামাল, যেটা বেশি সময় এমনি থাকবে না, নষ্ট হয়ে যাবে, অথবা যে সময়টা তৈরি হয়েছে সে সময়টা ব্যবহার করলে সেটা খুব কম দামে বিক্রি হবে, তাহলে যারা উৎপাদনকারী তারা সেটার দাম পাবে না। সেই জন্যে এটা যখন স্টোরজাত করে এই জিনিসটা গোটা সিজন অর্থাৎ গোটা বছর সেটা ব্যবহার করবে, তখন সেটাকে সময়গত উপযোগ বলা হবে। যেমন আমাদের অঞ্চলে তোমরা জানো, তোমার বাবারা, আশেপাশের লোকজন, আমরা তো অবশ্যই কৃষক মানুষ, কৃষি ঘরে আমাদের জন্ম, আলু তৈরি করি। এই আলুটা একসময়তে যখন স্টোর ছিল না তখন আমরা দেখেছি কম দামে বিক্রি হয়েছে অথবা খেয়ে ফুরায়নি, নষ্ট হয়ে গেছে, কিন্তু এখন স্টোরজাত হওয়াতে একটা আলু নষ্ট হয় না, সেটা স্টোরে রাখা হয় এবং স্টোরে রাখার পরে গোটা বছর একটা স্ট্যান্ডার্ড দামে পাওয়া যায়। এতে কৃষকও দাম ভালো পায়, এক শ্রেণীর লোকজন ব্যবসা করে ইনকাম করে, আবার সব সময় সে আলুটা গোটা বছরে পাওয়া যায়। সেটাই আমরা বলবো যে সময়গত উপযোগ। আর সত্যগত উপযোগ, সত্য বলতে আমরা যেটা বুঝি, একজনা থেকে আরেকজনা যখন তার অধিকারটা নিয়ে নেয় তখনই সত্যগত উপযোগ বলে। এটা ক্রয় বিক্রয়ের মাধ্যমে একটা পণ্য যখন একজনা উৎপাদনকারীর কাছ থেকে অথবা কাউরির কাছ থেকে আরেকজনের কাছে বিক্রি হয় এবং সেটা ক্রয় করার পরে যে সুবিধা ভোগ করে, তখন সেই যে উপযোগ সৃষ্টি হয় সেটাকে সত্যগত উপযোগ বলে। আর সেবাগত উপযোগ, সেবাগত উপযোগটা কি? সেবাগত উপযোগটা আমরা জানি, সেবা যেমন পণ্য মানুষের জন্য উপকারে আসে, সেবাও আসে। এই যে আমরা শিক্ষা দিচ্ছি, এটা একটা সেবা। সেলুনে যে চুল কাটে তারাও সেবা দেয়, উকিল উকালতি করছে সেখানেও সেবা। এইভাবে এই ডাক্তাররা ডাক্তারি করে, যারা শিল্পী গান গায়, সব কিছুই সেবা। এই সেবাগুলো দেওয়ার ফলে তারা বিনিময় কিছু নেই, তারপরে এই যে সেবাটা প্রদান করছে এবং কেউ না কেউ সেটা ভোগ করছে, তার বিনিময়ে সে অর্থ দিচ্ছে, এটা একটা উপযোগ সৃষ্টি হচ্ছে, এটা হলো সেবাগত উপযোগ। তাহলে আমরা এখানে উৎপাদন সম্পর্কে জানতে পারলাম, তারপরে জানলাম উপযোগ, তারপরে উপযোগ যে কয় প্রকার, কিভাবে মানুষ সেটা সুবিধা ভোগ করে সেটা জানলাম। এবার আমরা আসি
উৎপাদনের গুরুত্ব নিয়ে আমাদেরকে আমি প্রথমে বলেছি, তোমরা যেহেতু সৃজনশীল সিস্টেম, তোমরা প্রতিটা সাবজেক্ট, শুধু আমার সাবজেক্ট না, প্রতিটা সাবজেক্ট, প্রতিটা বিষয় খুঁটায় নাটায় দেখে যাবা। তাহলে কি হবে, তোমরা দেখবা যে ধরনের প্রশ্ন দিক, সেই অবজেক্টিভ দিক আর সৃজনশীল দিক তোমরা লিখে আসতে পারবা এবং নাম্বার ভালো পাবা। তো তোমরা কলেজে এই প্রথম তোমরা ভালো করো, এটা আশা করি। তো আমরা উৎপাদনের গুরুত্ব সম্পর্কে বলবো। উৎপাদনে অবশ্যই গুরুত্ব আছে। উৎপাদন যদি না থাকতো, মানুষ এই যে আদিমকাল কিভাবে গেছে, বর্তমানে আমরা কিভাবে আছি, তোমরা একটু চিন্তা করলে, ইতিহাস দেখলে বুঝতে পারবা এই উৎপাদনের মাধ্যমেই, অর্থাৎ এই উৎপাদন ব্যবস্থার মাধ্যমে এটা সম্ভব হয়েছে। তো উৎপাদনে যে গুরুত্ব রয়েছে এটা আমরা কয়েকটা দিক থেকে দেখতে পাই। সেটা হলো, একটা হলো প্রয়োজনীয় পণ্য ও সেবার যোগান। প্রয়োজনীয় পণ্য ও সেবার যোগান কি উৎপাদনের মাধ্যমে সম্ভব হয়। আমাদের দেশে প্রায় 18 কোটি মানুষ, গোটা দেশে সব জায়গায় সব ধরনের পণ্য উৎপাদন হয় না, কিন্তু এই যে পণ্যটা দেখা যাচ্ছে যে সব মানুষের সব সময় দরকার হয়। তো এই জন্যেই এই কখন কোথায় কি ধরনের পণ্য প্রয়োজন হয় এবং অর্থাৎ পণ্য বা সেবার প্রয়োজন হয়, সেটা যোগান ব্যবস্থা কি উৎপাদনের মাধ্যমে হয়। সেই জন্য আমরা বলবো যে উৎপাদনের গুরুত্ব অবশ্যই রয়েছে প্রয়োজনীয় পণ্য ও সেবার যোগানের জন্য। আর একটা উৎপাদনের গুরুত্ব আমরা দেখি ব্যক্তিগত আয়ের প্রধান উৎস হিসেবে। মানুষ যত দিন যায় তত আধুনিক হচ্ছে, তত ইনকাম করছে, তত খরচ করছে। তো যখন উৎপাদন বৃদ্ধি পাবে তখন কর্মসংস্থান সৃষ্টি হবে। কর্মসংস্থান সৃষ্টি হলে সেখানে মানুষ কাজ করবে, কাজ করলে ইনকাম হবে, যে আয় হবে সেই আয় দিয়ে সে সুন্দর জীবনযাপন করবে। এই যে এই উৎপাদন ব্যবস্থা আছে বলে গোটা বিশ্বে আজকে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ এর সাথে সংশ্লিষ্ট হয়েছে এবং সেখানে ইনকাম করছে, সুন্দর জীবনযাপন করছে। এখানেও উৎপাদনের অনেক গুরুত্ব। তারপর সরকারের আয়ের প্রধান উৎস হিসেবে উৎপাদনে অবশ্যই গুরুত্ব রয়েছে। যে দেশ যত শিল্প উন্নত, যে দেশে যত শিল্প আগাইছে, সে দেশের অর্থনৈতিক অবস্থা তত ভালো হয়েছে এবং সেখানকার মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে। আমাদের বাংলাদেশে যদি আমরা দেখি, খুলনা এবং চিটাগাং ডিভিশন, ওইদিকে যে শিল্প প্রতিষ্ঠানগুলো হয়েছে এবং সেখানে বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন হয়েছে, সেখানের মানুষ যত ইনকাম করে, আমাদের রাজশাহী অঞ্চল অথবা উত্তরবঙ্গের রংপুর অঞ্চলের মানুষ এভাবে কাজ পায় না আর সেভাবে ইনকামও করতে পারে না। যদিও কাজ পায়, ইনকাম কম, কিন্তু আসলে কৃষি তো অউন্নত একটা ব্যবস্থা, তারপরেও করতে হয় যেহেতু কৃষি প্রধান দেশ। আর শিল্প যখন হবে তখনই উৎপাদন ব্যবস্থা আসবে আর সেখানে মানুষ অর্থ ইনকাম করতে পারবে আর সেখানে জীবনযাত্রার মানটা ভালো আসবে। আর সেই জন্যেই বলা হয় যে এই সরকার যখন উৎপাদন ব্যবস্থা ভালো করবে, সেখানে ট্যাক্স শুল্ক এগুলো সব বেশি বেশি পাবে, তারপরে সরকার দেশ সুন্দরভাবে সেই রাজস্ব আয় থেকে পরিচালনা করতে পারবে। যার জন্য আমরা বলবো যে উৎপাদনের গুরুত্ব এখানেও অনেক বেশি, অর্থাৎ সরকারের আয়ের উৎস হিসেবেও উৎপাদনের গুরুত্ব রয়েছে। আর একটা দিক থেকে আমরা দেখি অর্থনৈতিক অগ্রগতির সূচক হিসেবে উৎপাদনের গুরুত্ব রয়েছে। আমি যেটা এর আগেও বললাম, আবার বলি, উৎপাদন মানেই সেখানে আয়, সেখানে কাজ। উৎপাদন মানেই কর্মসংস্থান, কর্মসংস্থান মানে আয়। আর যখনই জাতীয় আয় বৃদ্ধি পাবে, আস্তে আস্তে সেটা দেশের অর্থনীতিতে অবশ্যই অগ্রগতি নিয়ে আসবে। তো আমাদেরকে অবশ্যই এই দিকে দেখতে হবে যে উৎপাদন ব্যবস্থা যত ভালো হবে তত অর্থনৈতিকভাবে মানুষ অগ্রগতি লাভ করবে, সে দেশই অগ্রগতি লাভ করবে। এই দিক থেকে অবশ্যই উৎপাদনের গুরুত্ব রয়েছে। আর একটা দিক আমরা দেখি, সেটা হলো সামাজিক অগ্রগতি লাভের উপায়। মানুষ যখন কর্মসংস্থান পাবে তখনই তার আয় বাড়বে, আর যখন আয় বাড়বে তখনই মানুষ সামাজিকভাবে অগ্রগতি লাভ করবে। সে দেশের জনগণ, সেই দেশ, সেই এলাকা, যে দেশের মানুষ যত উৎপাদনে আগায় যাবে সে দেশের মানুষের সামাজিক দিকটাও তত ভালো হবে। অর্থাৎ যেমন ইনকাম হবে তেমন খরচ করতে পারবে, তেমনই জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। তো
প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যেটা এর আগেও বলেছি, তোমরা অবশ্যই অনলাইন ক্লাস মনোযোগ দাও। কবে কলেজ ক্লাস শুরু হবে সেটা কেউই বলতে পারবে না, প্রকৃতির পরিস্থিতির উপরেই সরকার সিদ্ধান্ত নেবে, তখন আমরা তোমাদের সামনাসামনি সরাসরি ক্লাসে যাব। তো আজকে আমি যে জিনিসটা দেখালাম, উৎপাদন, উপযোগের প্রকারভেদ, উৎপাদনের গুরুত্ব, তো তোমরা এগুলো মনোযোগ দিয়ে দেখবা। আর সামনে আবার ইনশাল্লাহ অনলাইনের মাধ্যমে দেখা হবে, ক্লাস হবে, পরবর্তীতে আমরা ক্লাসে যাব। তোমরা অবশ্যই এটা মনোযোগ দিয়ে দেখবা আর এমনইভাবে রেডি হবা যাতে পরীক্ষাতে তোমরা ভালো করতে পারো। আর যেটা আবার বলি, তোমরা যেহেতু কলেজে নতুন, তোমাদেরকে অবশ্যই প্রতিটা জিনিস খেয়াল করতে হবে। ম্যাট্রিক একভাবে গেছে, আর ইন্টারমিডিয়েট অর্থাৎ একাদশ দ্বাদশ একটু আলাদা, তোমাদেরকে মনোযোগ দিয়ে পড়তে হবে এবং সেটা ভালো আয়ত্ত নিয়ে এসে পরীক্ষায় ভালো করতে হবে। আশা করি তোমরা ভালো থাকো, সামনে ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। কয় মিনিট হলো গো?